আসসালামু আলাইকুম এবং আজকের ক্লাসে সবাইকে সুস্বাগত। রেজিস্ট্যান্স থার্মোমিটারটা আমরা প্রথমে পড়ব। তো রেজিস্ট্যান্স থার্মোমিটার এটা নাম শুনে আসলে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি তোমার টেম্পারেচার মেজার করব। এটার মাধ্যমে আমরা টেম্পারেচার মেজার করব, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি আরটিডি। ঠিক আছে, রেজিস্ট্যান্স থার্মোমিটার ডিটেক্টর। ওকে, আরটিডি আমরা বলে থাকি এটাকে। তো এটার মাধ্যমে আমরা কি করব, শুধুমাত্র টেম্পারেচারটা আমরা মেজার করব কিভাবে, রেজিস্ট্যান্স চেঞ্জের মাধ্যমে। কোনো একটা ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স প্রপার্টি দিয়ে আমরা ওই ম্যাটেরিয়ালের অথবা ওই ম্যাটেরিয়াল না সরি ওর চারপাশের টেম্পারেচারটা মেজার করব। তো দ্য ভেরিয়েশন অফ রেজিস্ট্যান্স আর উইথ টেম্পারেচার টি, রেজিস্ট্যান্স আর আর এর সাথে টি এর সম্পর্ক, টেম্পারেচার চেঞ্জের সাথে রেজিস্ট্যান্স ওই ম্যাটেরিয়াল রেজিস্ট্যান্সের যে সম্পর্ক ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোইং রিলেশনশিপ অফ মোস্ট অফ দ্য মেটালস অ্যাজ বেশিরভাগ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যেটার মাধ্যমে মানে বেশিরভাগ ম্যাটার বলতে হচ্ছে যাদের মাধ্যমে আমরা টেম্পারেচার মেজার করব ওই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স চেঞ্জের মাধ্যমে। তাহলে কোন সূত্রটা মেনটেন করে চলে? সূত্রটা হচ্ছে আর ইকুয়ালস টু আর নট ইনটু 1 প্লাস আলফা 1 টি প্লাস আলফা 2 টি স্কয়ার প্লাস ডট 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 প্লাস আলফা এন টি এন প্লাস এন। তো এখানে তোমার আর হচ্ছে রেজিস্ট্যান্স বের করতে হবে, রেজিস্ট্যান্স। আর নট হচ্ছে 0°C তোমার রেজিস্ট্যান্সটা, এবং আলফা 1 আলফা 2 আলফা এন হচ্ছে এগুলি কি কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টের মানগুলো কোথা থেকে পাবো? আসছি আমরা, যেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার কোএফিসিয়েন্ট। সাধারণত তোমার এই থার্মোমিটার ব্যবহার করার জন্য যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্লাটিনাম। প্লাটিনামটি স্পেশালি ব্যবহার করা হয়, তার কারণও আছে, সেটাও আমরা বলবো। এটা এগুলি জানার জন্য আমাদের কিন্তু বইতে ফিরে যেতে হবে। বইটা আমরা একটু দেখি, বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। কন্ডাক্টরের রেজিস্ট্যান্স চেঞ্জ হবে when resistance of a conductor changes when its temperature is changes, যখন টেম্পারেচারটা কি হবে, যখন টেম্পারেচারটা চেঞ্জ হবে। দিস প্রপার্টি ইজ ইউটিলাইজড ফর মেজারমেন্ট অফ টেম্পারেচার। এই প্রপার্টি দিয়ে তুমি টেম্পারেচারটা মেজারমেন্ট করতে পারবা। তাহলে এই যে সূত্রটা দেওয়া আছে, সূত্রটা এখানে বলাও আছে, আর নট হচ্ছে রেজিস্ট্যান্স এট টেম্পারেচার টি ইকুয়ালস টু 0, এবং আলফা 1 আলফা 2 আলফা 3 হচ্ছে এগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট। এখন আসি, দ্য রেজিস্ট্যান্স থার্মোমিটার ইউজেস দ্য চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর টু ডিটারমাইন দ্য টেম্পারেচার। টেম্পারেচার ব্যবহার করার জন্য ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কতটুকু চেঞ্জ হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো কোন জায়গায় টেম্পারেচার কতটুকু চেঞ্জ হয়েছে, বা টেম্পারেচার ডিটেকশনের জন্য আমরা ওই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা মেজার করলে আমরা টেম্পারেচার চেঞ্জটাকে ডিটেক্ট করতে পারবো। The requirement of the conductor material is to be used in this thermometer. হ্যাঁ, এই যে রিকোয়ারমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে কন্ডাক্টরটা ব্যবহার করবো, দ্যাট মিনস যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করবো, যে ম্যাটারটা ব্যবহার করব, সেই মেটালের কিছু প্রপার্টি আছে যেটা মাস্ট থাকতে হবে। প্রপার্টিটা কি? যেটাকে আমরা যার রেজিস্ট্যান্স চেঞ্জের মাধ্যমে আমরা টেম্পারেচার চেঞ্জটা বুঝতে পারবো, সেই ম্যাটেরিয়ালের অবশ্যই the change in resistance of material per unit change in temperature should be as large as possible. That means টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ওই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ হতে হবে, এবং যত বড় চেঞ্জ হবে ততই ভালো। যেমন 1°C জন্য যদি তোমার রেজিস্ট্যান্সের মান যদি 1 ওহম চেঞ্জ হয় ভালো, যদি 2 ওহম চেঞ্জ হয় আরো ভালো। কথাটাকে বুঝতে পেরেছো? তাহলে যত বেশি চেঞ্জ হবে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে রেজিস্ট্যান্সের মানটা যত বেশি চেঞ্জ হবে, ওই ম্যাটেরিয়ালটা কি আমি তত বেশি অ্যাকসেপ্টেবল গ্রহণ করার চেষ্টা করব। এবং এইখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল শুড হ্যাভ এ কন্টিনিউয়াস অ্যান্ড স্টেবল রিলেশনশিপ উইথ টেম্পারেচার। দ্যাট মিনস টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই যে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, এই জিনিসটা যাতে লিনিয়ার থাকে, স্টেবল থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার ধরো 10 থেকে 20 ডিগ্রি, 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ করতে যদি তোমার রেজিস্ট্যান্স চেঞ্জ হয় 5 থেকে 7, তেমনি 20 থেকে 30 ডিগ্রি চেঞ্জ হওয়ার জন্য কি তোমার টেম্পারেচার চেঞ্জ হতে পারে 7 থেকে 9। হ্যাঁ, এটা যদি 7 থেকে 20 হয়ে যায় রেজিস্ট্যান্স,
তখন কিন্তু আবার হবে না। তো বিষয়টা হচ্ছে তোমার প্রথম পয়েন্টটা আমরা ওই ম্যাটেরিয়ালকে সিলেক্ট করব যে ম্যাটেরিয়ালটা তোমার তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে বেশি বেশি রেজিস্ট্যান্স চেঞ্জ করে, এবং সেকেন্ড তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সটা স্টেবল, রেজিস্ট্যান্স চেঞ্জটা স্টেবল হতে হবে। দ্যাট মিন্স সমপরিমাণ টেম্পারেচার চেঞ্জ করার জন্য সমপরিমাণ রেজিস্ট্যান্স যাতে চেঞ্জ হয় বা কাছাকাছি রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, যাতে একদম এরকম না যে 5 ডিগ্রি রেজিস্ট্যান্স 5 ডিগ্রি তাপমাত্রা চেঞ্জ হওয়ার কারণে একবার চেঞ্জ হলো রেজিস্ট্যান্স ওহম চেঞ্জ হলো 10 ওহম, আবার আরেক জায়গায় গিয়ে 5 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে ওহম চেঞ্জ হয়ে গেলে 50 ওহম, এরকম যাতে না হয়। 10-এর জায়গায় তোমার 11 হতে পারে, 10-এর জায়গায় 12 হতে পারে, কিন্তু 10-এর জায়গায় 50 যাতে না হয়, এটাকে বলা হচ্ছে স্টেবিলিটি। দ্যাট মিন্স লিনিয়ার রিলেশনশিপটা যাতে থাকে তুলনামূলকভাবে। তাহলে এই টাইপের ম্যাটেরিয়াল আমরা চয়েস করব। যেমন ধরো এখানে দেখো একটা কার্ভ দেওয়া আছে, যে কার্ভের মধ্যে তোমার নিকেল ম্যাটেরিয়াল, কপার ম্যাটেরিয়াল এবং হচ্ছে প্লাটিনাম, এই তিনটা ম্যাটেরিয়ালের তোমার কি দেওয়া আছে, কার্ভ দেওয়া আছে। রেজিস্ট্যান্সের সাথে দেখো টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের মানটা কিরকম চেঞ্জ হচ্ছে। তুমি যদি এখানে খেয়াল করো তোমাকে তোমার প্রথমে আমরা বলেছিলাম হচ্ছে কি টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে তোমার রেজিস্ট্যান্সের মানটা যাতে বেশি করে চেঞ্জ হয় এটা দেখতে হবে। সেকেন্ডারি দেখতে হবে যে লিনিয়ার যাতে লিনিয়ারলি যাতে চেঞ্জ হয়, একইভাবে যাতে স্লোপটা যাতে একই রকম ভাবে থাকে। তাহলে যে কপারের এখানে টেম্পারেচারের তুলনায় রেজিস্ট্যান্সটা বেশি চেঞ্জ হচ্ছে, প্লাটিনামের টেম্পারেচার তুলনায় রেজিস্ট্যান্সটা কম চেঞ্জ হচ্ছে, কিন্তু দুইটাই কিন্তু লিনিয়ার, দুইটাই কিন্তু স্টেবল ভাবে উপর দিকে উঠছে। কিন্তু নিকেলের ক্ষেত্রে আমরা যদি এখানে খেয়াল করি, নিকেলের ক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত সেই স্টেবল আছে, কিন্তু এর পরে গিয়ে দেখা যাচ্ছে যে তোমার অল্প একটু টেম্পারেচার চেঞ্জের কারণে অনেক বেশি রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কিন্তু আবার একটা রেঞ্জও আছে। তোমার একটা চার্ট আছে নিচে, চার্ট থেকে আমরা আরো ভালো করে দেখতে পারবো যে কত থেকে কত পর্যন্ত দিতে পারে। যেমন প্লাটিনাম যদি আমরা ইউজ করি, তাহলে আমরা টেম্পারেচারটা -260 ডিগ্রি থেকে 1100 ডিগ্রি পর্যন্ত কি আমরা চেঞ্জ করতে পারবো, কারণ প্লাটিনামের মেল্টিং পয়েন্ট হচ্ছে 1773 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই প্লাটিনাম দিয়ে আমরা 260 থেকে 1100 পর্যন্ত কি আমরা কি করতে পারবো, মেজারমেন্ট করতে পারবো। কপার দিয়ে এখানে বলা হচ্ছে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম তোমার মেজার করা যায়। এরপরে বলা হচ্ছে নিকেল, নিকেল দিয়ে সাধারণত -220 থেকে 300 ডিগ্রি পর্যন্ত মেজার করা সম্ভব। টাংস্টেন দিয়ে যেটা বলা হচ্ছে -200 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেজার করা সম্ভব হয়ে থাকে সাধারণত। তাহলে এই জন্য দেখা যাচ্ছে যে সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে প্লাটিনামটা মাইনাসের দিক দিয়ে এবং প্লাসের দিক দিয়ে সবচেয়ে বেশি আমার কি করা যাচ্ছে, স্টেবল রিলেশনশিপ থাকছে এটার প্লাটিনামের মধ্যে, যার কারণে প্লাটিনামটা সবচেয়ে বেশি মানে ভালো ম্যাটেরিয়াল হিসেবে আরটিডি তে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, এখন এখানে তোমার কয়েকটা ইকুয়েশন আছে। তোমার লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে তুমি যে কোনো তাপমাত্রায় রেজিস্ট্যান্স কত চেঞ্জ হয়েছে সেটা বের করতে পারবে। আবার আরেকটা অ্যাপ্রক্সিমেশন আছে, সেটা হচ্ছে তোমার কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন এটাকে বলা হচ্ছে, যেটা আমরা ইকুয়েশনে দেখেছি অ্যাকচুয়ালি যে আর নট ইকুয়ালস টু আর থিটা ইকুয়ালস টু আর নট ইন্টু 1 প্লাস আলফা 1 টি প্লাস আলফা 2 টি স্কোয়ার, যে ইকুয়েশনটা দেখেছি অ্যাকচুয়ালি প্রথমে, সেই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করছে, এই যে এই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করছে। তো কোয়াড্রেটিক, আমি আবার আসি, হ্যাঁ কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন, দুইটা অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে তুমি টেম্পারেচারটা বের করতে পারো, দুইটা অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে টেম্পারেচার বের করতে পারো। তবে আমার মতে যে কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে যদি তুমি বের করো তাহলে তোমার জিনিসটা আরো অ্যাকুরেট হবে। তো এই জন্য তোমার সাধারণত 3 পয়েন্ট, এখানে একটা উদাহরণ দেওয়া আছে 25.12, এই উদাহরণটা দেখলে খুব সহজে বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি এই জায়গাতে আমরা আর থিটা নট এই বিষয়টা আমাকে জানতে হবে, এবং আলফা 1 এবং আলফা 2 এই দুইটার মান আমাকে জানতে হবে। আলফা 1 এবং আলফা 2 এর মানটা জানার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইকুয়েশন ডেভেলপ, দুটো ইকুয়েশন ডেভেলপ করতে হবে। দুটো ইকুয়েশন ডেভেলপ করে দ্বিঘাত সমীকরণের মতো দুটো ইকুয়েশন ডেভেলপ করে আমরা সেখান থেকে আলফা 1 এবং আলফা 2 এর মানটা বের করে নিতে পারবো।
আমরা খুব সহজে বের করে নিতে পারবো। এখানে একটা উদাহরণ দেওয়া আছে 25.12। এই উদাহরণটা তোমরা যদি দেখো, এখানে দুইটা অ্যাপ্রক্সিমেশনে দেওয়া আছে, লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনও দেওয়া আছে, কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন দেওয়া আছে। এই দুইটা অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে তুমি খুব সহজে যে কোনো টেম্পারেচারের জন্য, দেখো আলটিমেটলি লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের জন্য এখানে একটা ইকুয়েশন আসছে, হ্যাঁ, যেখানে দেখো আর এবং থিটা এই দুইটার মান তুমি জানো না, তাহলে এই ম্যাটেরিয়ালের জন্য, যে ম্যাটেরিয়ালের জন্য এখানে টেম্পারেচার এবং রেজিস্ট্যান্সের যে চার্টটা দেওয়া আছে, এই ম্যাটেরিয়ালের জন্য তুমি এখানে যে কোনো টেম্পারেচারের জন্য তার এগেনস্টে রেজিস্ট্যান্সটা বের করে নিতে পারবে। তোমাকে যদি কোনো একটা প্লাটিনাম ম্যাটেরিয়াল দেওয়া হয় এবং প্লাটিনাম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি এরকম টেম্পারেচারের সাথে যদি রেজিস্ট্যান্স মানগুলো দেওয়া থাকে, তাহলে তুমি খুব সহজে সেখান থেকে ইকুয়েশনটা ডেভেলপ করে বলে দিতে পারবে। ধরো এখানে সর্বোচ্চ কত 130 না 130 ডিগ্রি দেওয়া আছে, তুমি বলে দিতে পারবে এখান থেকে যে 150 ডিগ্রির জন্য চেঞ্জটা কত হবে, জাস্ট এখানে 150 ডিগ্রি দিলেই হবে। 150 ডিগ্রি দিলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে ওই রেজিস্ট্যান্স। যদি তোমাকে বলে যে 145 ডিগ্রির জন্য কত, এই থিটার জায়গায় 145 দিবে, দেওয়ার পরে যে রেজিস্ট্যান্সের মানটা আসবে সেটাই হচ্ছে তোমার 145 ডিগ্রির জন্য রেজিস্ট্যান্সের মান। এটা হচ্ছে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে বের করা। কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমেও সেম প্রসিডিউরে তুমি শেষে গিয়ে একটা ইকুয়েশন পাবে, যে ইকুয়েশনের মধ্যে দেখো তোমার জানা নেই, মানে মান ইনপুট করতে হবে শুধুমাত্র থিটা, থিটার মান, দ্যাট মিন্স টেম্পারেচারের মানটা তোমার ইনপুট করতে হবে। তুমি যে টেম্পারেচারের জন্য বের করতে চাও ওই টেম্পারেচার মানটা ইনপুট করে এখানে আর থিটার মানটা পেয়ে যাবে। ঠিক আছে, তুমি এখানে কিন্তু চাইলে তুমি এখানে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ভ্যালু চুজ করতে পারো, যে কোনো একটা ভ্যালু চুজ করে এই ইকুয়েশনের মধ্যে বসাতে পারো এবং এই ইকুয়েশনের মধ্যে বসাতে পারো। দুইটা ইকুয়েশনের মধ্যে বসিয়ে, যেমন ধরো তুমি যদি 110 যে ভ্যালুটা আছে থিটার মান, এই 110 ভ্যালুটার জন্য আমরা কত পেয়েছি 584.13। 110 এই ভ্যালুটা যদি এখানকার এই ইকুয়েশনের মধ্যে বসাও, বসানোর পরে আর থিটার মান যদি 584.13 হয়, তাহলে বুঝতে পারবে যে এই ইকুয়েশনটা বেশি অ্যাকুরেট। অথবা কোয়াড্রেটিকের জন্য যদি এখানে বসিয়ে 105 যদি এখানে বসিয়ে, যদি এখানে যদি তুমি যে টেম্পারেচার মানটা চার্টে দেওয়া আছে সেটা যদি পাও, তাহলে বুঝতে পারবে যে এটা বেশি অ্যাকুরেট। দ্যাট মিন্স তুমি দুইটা ইকুয়েশনে লিনিয়ার অথবা কোয়াড্রেটিক কোনটা অ্যাজাম্পশন করবে সেটা কিন্তু তোমার নিজে জাজ করতে পারবে। ঠিক আছে, যে কোনটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তো এখান থেকে ইকুয়েশন বের করাটাও খুব সহজ, তোমরা দেখলে পারবে। আচ্ছা, piezoelectric material. A piezoelectric material is one in which an electric potential appears across certain surfaces of a crystal if the dimension of the crystal are changed by the application of a mechanical force. আচ্ছা, এখানে আমি একটু দেখো, এটা একটা piezoelectric material এর ছবি দেওয়া আছে, যেখানে এটা হচ্ছে মেইন ম্যাটেরিয়াল, যে ক্রিস্টালটা সেটা হচ্ছে মাঝখানে দেওয়া আছে এবং উপরে একটা লেয়ার দেওয়া আছে এবং নিচে আরেকটা লেয়ার দেওয়া আছে, এগুলিকে বলা হচ্ছে যে ইলেকট্রোডস। উপরে এবং নিচে এই দুইটা লেয়ারকে বলা হচ্ছে ইলেকট্রোড, এবং এই ইলেকট্রোড গুলো থেকে অ্যাকচুয়ালি তোমার ভোল্টেজটা কালেক্ট করা হয়। একটা ইলেকট্রোড হচ্ছে পজিটিভ, একটা ইলেকট্রোড হচ্ছে নেগেটিভ, দ্যাট মিন্স দুইটা ইলেকট্রোডের মাঝে পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালটা থাকে। যখনই কোনো ফোর্স এটার উপর অ্যাপ্লাই করা হচ্ছে, এই ম্যাটেরিয়ালের উপর অ্যাপ্লাই করা হচ্ছে, তখন এই ম্যাটেরিয়ালটা কি হচ্ছে, তার ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার শেপটা চেঞ্জ হওয়ার সাথে সাথে সে কি করবে, তার ভিতরে একটা ভোল্টেজ একটা আউটপুট দিবে আর কি। ঠিক আছে, তুমি এটা ইউজ করে the effect is reversible. Conversely, if a variable potential is applied to the proper axis of the crystal, it will change the dimension of the crystal, thereby deforming it. The effect is known as piezoelectric effect. Exactly, দেখো এখানে খুব সুন্দর করে বলা হচ্ছে, এটা ইফেক্ট হচ্ছে রিভার্সেবল। মানে তুমি যদি এটা ডাইমেনশন চেঞ্জ করো তাহলে সে একটা ভোল্টেজ আউটপুট দিবে, অথবা তুমি যদি এটাকে একটা ভোল্টেজ ইনপুট দাও তাহলে সেটা ডাইমেনশন চেঞ্জ করবে। কথাটা কি বুঝতে পারছো, যে রিভার্সেবল, ভোল্টেজ ইনপুট দিয়ে ডাইমেনশন চেঞ্জ হবে, আবার তুমি যদি ডাইমেনশন চেঞ্জ করো কোনোভাবে তাহলে সে ভোল্টেজ আউটপুট করবে। ঠিক আছে, জাস্ট ট্রান্সফরমার অ্যাকশনের মতো আর কি। ঠিক আছে, প্রাইমারিতে ইনপুট দিলে সেকেন্ডারিতে আউটপুট পাবা, সরি লো ভোল্টেজে ইনপুট দিলে হাই ভোল্টেজ আউটপুট পাবা, হাই ভোল্টেজে আউটপুট ইনপুট দিলে লো ভোল্টেজ আউটপুট পাবা, এরকম আর কি, জাস্ট কনভার্ট হচ্ছে। এই জন্য বলা হচ্ছে পাইজো ইলেকট্রিক
effect. This effect is known as piezoelectric effect. The element exhibits piezoelectric qualities are also called electroresistive element. যে এলিমেন্ট দিয়ে তোমার এই পাইজোইলেকট্রিক যে ম্যাটেরিয়াল সেটাকে আবার ইলেকট্রোরেজিস্টিভ এলিমেন্টও বলা হয়ে থাকে। যেখানে বলছে যে কমন পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালস, সাধারণত পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলো কি কি হয়ে থাকে সেটা হচ্ছে রকেল, তোমার সল্টস, অ্যামোনিয়াম ডাইহাইড্রেট ফসফেট, লিথিয়াম সালফেট, ডাইপটাশিয়াম টার্টারেট, পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, কোয়ার্টস এন্ড সিরামিক্স এ এন্ড বি। এটার মধ্যে আবার দ্য পাইজোইলেকট্রিক ইফেক্ট ক্যান বি মেড টু রেসপন্ড টু মেকানিক্যাল ডিফরমেশন অফ দ্য ম্যাটেরিয়াল ইন মেনি ডিফারেন্ট মুডস। ওই যে বললাম তুমি কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এটা শেপটাকে চেঞ্জ করতে পারো। একটার নাম হচ্ছে যে ওই যে বললাম যে থিকনেস এক্সপানশন, যদি তুমি ফোর্সটাকে যদি উল্টা দিকে দাও তাহলে এটাকে বলে থিকনেস এক্সপানশন বলা হবে, থিকনেস শেয়ার বলা হবে। যদি ফোর্সটা এই যে চিত্র মতো যদি করে দাও তাহলে এটাকে বলা হবে থিকনেস শেয়ার, মানে থিকনেস কমে যাওয়া। এরপর হচ্ছে ফেস শেয়ার, ট্রান্সভার্স এক্সপানশন, পাশ থেকে যদি এক্সপানশন হয় সেটা ট্রান্সভার্স এক্সপানশন বলা হবে। তো বিভিন্ন মুডে এটা কাজ করতে পারে। The mode of motion affected depends on shape of the body related to the crystal axis and location of the electrode. Actually, the mode of motion affected depends on the shape of the body relative to the crystal axis and location of the electrode. তাহলে কি পরিমাণ তোমার এফেক্ট হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমার ইলেকট্রোডের লোকেশন এবং ক্রিস্টাল অ্যাক্সিসের উপরে। তো সাধারণত যে পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হয়, মেকানিক্যাল ডিফরমেশন জেনারেটস এ চার্জ and this charge appears as a voltage across। আমি যেটা বললাম যে এইটার মেকানিক্যাল যে ডিফরমেশন আছে, ডিফরমেশনটা চেঞ্জ হলেই তোমার ভোল্টেজ উৎপন্ন হবে। ই হয় তাহলে ই ইকুয়ালস টু কিউ বাই সি। কিউ বাই সি, কিউটা হচ্ছে তোমার চার্জ আর সিটা হচ্ছে তার ক্যাপাসিটেন্স। দুইটা ইলেকট্রোডের মাঝখানের যে ক্যাপাসিটেন্সটা সেটাকে প্রকাশ করা হচ্ছে সি এর মাধ্যমে। ওকে, পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার। পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার এখানে আমরা যতটুকু পড়লাম সবটুকু পুরোটুকু এখানে আছে যে, এবং সাথে সাথে কিউ বাই সি এটাও বলে দেওয়া আছে। যে চিত্রটা দেখলাম সেটা এখান থেকে নেওয়া। তো চার্জ কিউ হচ্ছে তোমার, আচ্ছা তো এটার একটা তোমার এখান থেকে আরেকটু ডিটেল পড়তে পারো ইচ্ছা করলে। তবে জাস্ট পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারটা কি এবং কিভাবে কাজ করে ওইটুকু জানলেই হবে। এত বেশি ইনফরমেশন আরো বেশি জানতে চাইলে তুমি এখান থেকে দেখতে পাবে। থিকনেস শেয়ার কি বলেছে, চাপ দিলে এটা থিকনেস কমে যাচ্ছে, উপরটার দিকে দিলে থিকনেস এক্সপানশন হচ্ছে। ফেস শেয়ার, হ্যাঁ তোমার এই যে এইভাবে করে যদি রম্বস আকৃতি যদি হয়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে ফেস শেয়ার। এরপর হচ্ছে ট্রান্সভার্স এক্সপানশন হচ্ছে যে তোমার মানে তোমার প্রস্থ বরাবর যদি তোমার কি করা হয়, প্রেসার দেওয়া হয়, চাপ সৃষ্টি করা হয়, তাহলে ট্রান্সভার্স এক্সপানশন বলা হবে এটাকে। আচ্ছা, মোডস অফ অপারেশন পাইজোইলেকট্রিক ক্রিস্টাল এটাকে বলা হচ্ছে। এরপরে আর কি, ও আচ্ছা আরেকটা জিনিস তুমি দেখতে পারো সেটা হচ্ছে হ্যাঁ এই যে এটা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার। একটা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারকে কিভাবে তুমি ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করতে পারো, ঠিক আছে। একটা পাইজোইলেকট্রিক, এটা হচ্ছে যে পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালকে কিভাবে ইলেকট্রিক্যালি তুমি কনভার্ট করতে পারো, এখান থেকে চাইলে এখান থেকে পড়তে পারো যে ইউজ অফ পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার। অ্যাপ্লিকেশনটাও তুমি ওখান থেকে দেখতে পারো যে এটা যেহেতু হাই পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল স্টেবল, হাই আউটপুট দিচ্ছে, ইনসেনসিটিভ টু, হ্যাঁ এবং মজার বিষয় হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে কিন্তু পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের আউটপুট কিন্তু চেঞ্জ হয় না। ইভেন তোমার হিউমিডিটি চেঞ্জ হওয়ার সাথে সাথেও কিন্তু এটার আউটপুটটা চেঞ্জ হয় না। সুতরাং যেখানে তোমার টেম্পারেচার অথবা হিউমিডিটির ইনসেনসিটিভ কোনো ম্যাটেরিয়াল প্রয়োজন, যেখান থেকে তুমি আউটপুট ভোল্টেজ অথবা কারেন্ট ভোল্টেজ আউটপুট পেতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি ইজিলি পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালটা ইউজ করতে পারো, ঠিক আছে। আমাদের দেশে না, বাইরের দেশে অনেক জায়গাতে এখন দেখা যাচ্ছে রাস্তায় মানে হচ্ছে রাস্তার নিচে তোমার বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে, ইভেন শপিং মলের মধ্যে, শপিং মল যেসব জায়গা হচ্ছে জনাকীর্ণ, অনেক অনেক মানুষ যেখানে প্রতিনিয়ত চলাফেরা করে, সেই সব জায়গায় বিভিন্ন রাস্তার মধ্যে অথবা মেঝেতে পাকার মধ্যে তোমার পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালটা দিয়ে দেওয়া হয়। সেটার মধ্যে যখন পাড়া পড়ে তখন দেখা যায় সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তো অনেকগুলো টাইলস দিয়ে দেওয়া হয় আর কি, যাতে উপর থেকে না বোঝা যায়। ওই টাইলসের মধ্যে চাপ পড়লে ওইটা একটু
তো নাড়াচাড়া হয়, প্রেসার পড়ে, যার কারণে পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালটা তার ফরমেশনটা চেঞ্জ হয় এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে আর কি। বাইরের কান্ট্রিতে কিন্তু এটা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে, এখন আমাদের দেশে কবে অ্যাপ্লিকেশন হবে সেটা আসলে দেখার বিষয় আর কি।